আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি বদিরুজ্জামান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আয়ার স্টাডি কর্নার বাংলায়। আজকে আমরা আলোচনা করব হেজমনিক স্ট্যাবিলিটি থিওরি নিয়ে। আমাদের গত ভিডিওতে আমরা হেজমনি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকে এই বিষয়টাকে আমরা থিওরিটিক্যাল দিক থেকে দেখার চেষ্টা করব। তো আপনারা যারা এখনো আমার আগের ভিডিওটি দেখেন নাই, অর্থাৎ হেজমনি সম্পর্কে দেখেন নাই, অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে প্রথমে ওই ভিডিওটা দেখে নেবেন, যাতে তাহলে আজকের বিষয়টা বোঝা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হেজমনিক স্ট্যাবিলিটি থিওরি। তো আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের বলবো, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন। তো আজকে আমরা আলোচনা করব হেজমনিক স্ট্যাবিলিটি থিওরি নিয়ে। এই যে হেজমনিক স্ট্যাবিলিটি থিওরি, এর যে মূল কনসেপ্ট বা সেন্ট্রাল আইডিয়া, তা হচ্ছে যে ওয়ার্ল্ড সিস্টেমকে রান করতে হলে বা ওয়ার্ল্ড সিস্টেমের স্ট্যাবিলিটিকে অর্জন করতে হলে একটা ডমিনেন্ট স্টেট দরকার বা একটা হেজমনিক স্টেট দরকার। এবং সেই হেজমনিক স্টেটটা কি করবে? সেই হেজমনিক স্টেটটা হচ্ছে এই ওয়ার্ল্ড সিস্টেমটা যে ভিত্তিতে গড়ে উঠেছে, অর্থাৎ ইকোনমিক্স বা ফ্রি ট্রেড বা ফ্রি মার্কেট, এই যাবতীয় বিষয় নিয়ে, যেহেতু যে বিষয়টা নিয়েই এই ওয়ার্ল্ড সিস্টেমটা গড়ে ওঠে, সেই বিষয়টার ক্ষেত্রে কিছু রুলস এবং রেগুলেশন তৈরি করে দেওয়া, যাতে এই মেম্বার স্টেটসরা যারা এই সিস্টেমের অন্তর্ভুক্ত, তারা এখানে এই সিস্টেমে স্ট্যাবলি অর্থাৎ ব্যালেন্স ওয়েতে তাদের সম্পর্কটা কন্টিনিউ করতে পারে। এবং এই ক্ষেত্রে ফ্রি ট্রেডের কথাই বলা হচ্ছে, যে এখানে বর্তমান যে ওয়ার্ল্ড সিস্টেম বা আমরা যদি এই থিওরির ডেভেলপমেন্ট দেখি, এই থিওরি মূলত তিনটা শতাব্দীকে নিয়ে আলোচনা করেছে। তো আমরা পরে দেখব। তো সেই শতাব্দীর ক্ষেত্রে যে ওয়ার্ল্ড সিস্টেম তৈরির যে মূল বিষয় বা মূল অবজেক্টিভস, তা হচ্ছে একটা ফ্রি ট্রেড সিস্টেম তৈরি করা। এবং যে ডমিনেন্ট স্টেট থাকবে, যে যার সাহায্যে এই সিস্টেমটা গড়ে উঠবে, সে এই ফ্রি ট্রেডের ক্ষেত্রে যে বিভিন্ন রুলস এবং রেগুলেশনগুলো, এগুলো তৈরি করে দেবে, যাতে মেম্বার স্টেটগুলো এই সিস্টেমে তাদের যে সার্ভাইভ বা সাস্টেইনের জায়গাটা, এটা ধরে রাখতে পারে। এবং কোনো একটা রাষ্ট্রকে হেজমন হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, সেটা আমরা আমাদের গত ভিডিওতে বলেছি। এখানে আরেকবার একটু বলবো। সে যে বৈশিষ্ট্য বা যে মূল কনসেপ্টগুলো থাকা দরকার, তার মধ্যে প্রথম হচ্ছে, একটা স্টেটকে যদি হেজমন বা ডমিনেন্ট স্টেট হতে হয়, তাকে অবশ্যই এই যে সিস্টেম, অর্থাৎ এই যে গ্লোবাল সিস্টেম বা ইন্টারন্যাশনাল সিস্টেমটা সে তৈরি করেছে বা তার পিছনে যে সে মূল হিসেবে আছে, সেই সিস্টেমের যে রুলস এবং রেগুলেশনগুলো, সেটা কিন্তু সেই তৈরি করবে। তৈরি করার যে ক্যাপাসিটি, সেটা তার থাকবে। আর পাশাপাশি একটা উইলিংনেস থাকবে, অর্থাৎ এই সিস্টেমটাকে সামনে ক্যারি আউট করার জন্য বা কন্টিনিউ করার জন্য যে একটা উইলিংনেস দরকার, সেটা অবশ্যই থাকবে। এবং সর্বশেষের বিষয়টা হচ্ছে যে এই সিস্টেমের যে সকল মেম্বার স্টেট এই সিস্টেমের সাথে জড়িত, সকলের ক্ষেত্রে একটা বেনিফিশিয়াল একটা ওয়ে তৈরি করবে, যেখান থেকে সকলেই বেনিফিটেড হতে পারে। অর্থাৎ এই সকল কাজগুলো করার জন্য, অর্থাৎ রুলস রেগুলেশন তৈরি করা বা এক সিস্টেমে অন্তর্ভুক্ত হওয়া বা মিউচুয়াল বেনিফিশিয়ালের জন্য কোনো কাজ করা বা কোনো কমিটমেন্টে আসা, এর ক্ষেত্রে যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা যখন কোনো একটা স্টেট অর্জন করে তার মিলিটারি এবং ইকোনমিক পাওয়ারের মাধ্যমে বা অন্য কোনো পাওয়ারের মাধ্যমে, তখনই কিন্তু সে একটা হেজমনিক স্টেটে পরিণত হয়। আমরা হেজমনিক স্টেট বা হেজমনিক সম্পর্কে আমাদের গত ভিডিওতে খুবই বিস্তারিতভাবে আলোচনা করেছি, ওইখান থেকে আপনারা দেখে নিন। তো এক্ষেত্রে আমরা যেহেতু বললাম যে হেজমনিক স্টেট হইতে গেলে তার এই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, অর্থাৎ বৈশিষ্ট্য মূলত একটা জিনিস, সেটা হচ্ছে ক্যাপাসিটি থাকা দরকার। এবং এই ক্যাপাসিটিটা কিন্তু নির্ভর করে তিনটা বিষয়ের উপর, তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। এক হচ্ছে যে ডমিনেন্ট স্টেটের কথা বলতে পারি, তার হচ্ছে একটা বর্ধীয়মান একটা বিশাল অর্থনীতি থাকবে।
দ্বিতীয় হচ্ছে সেই যে অর্থনৈতিক সেক্টর বা বিভিন্ন প্রযুক্তিগত সেক্টর, বিশেষ করে বর্তমান যে হেজোমনিক স্টেটগুলো হতে হবে তার যে প্রযুক্তিগত যে জায়গা, সেখানে কিন্তু সকল যে স্টেট রয়েছে সিস্টেমের ক্ষেত্রে সকল স্টেটকে ছাড়িয়ে কিন্তু সে তার ইকোনমিক এবং টেকনোলজিক্যাল যে সেক্টর আছে সেখানে সে তার ডোমিনেন্সটা বজায় রাখবে। এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই যে ডোমিনেন্ট পাওয়ার বা হেজোমনিক পাওয়ার, আর তার যে রাজনৈতিক ইনফ্লুয়েন্স বা ক্যাপাসিটি প্রদর্শনের যে বিষয়টা, এটা কিন্তু টোটালি তাদের মিলিটারি যে পাওয়ার, সেই মিলিটারি পাওয়ারের একটা কনসিকুয়েন্স হিসেবে কিন্তু আমরা ধরতে পারি যে তার মিলিটারি শক্তির একটা বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু তার যে পলিটিক্যাল পাওয়ারের যে প্রদর্শন, সেইটাকে আমরা ধরতে পারি। অর্থাৎ এখানে কোনো একটা স্টেটকে মানে হেজেমন হতে গেলে তার যে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে, তার একটা উইলিংনেস থাকতে হবে, একটা সিস্টেম তার ক্রিয়েট করতে হবে, এবং সিস্টেমের মধ্যকার সকল রাষ্ট্রের বেনিফিশিয়ারি বা কমন ইন্টারেস্টের জায়গা কিন্তু তাকেই নির্ধারণ করে দিতে হবে। এবং এই ক্যাপাসিটিটা তিনি তখনই সেই স্টেটটা তখনই অর্জন করবে যখন সেই স্টেটটা তার অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত হবে বা তার অর্থনীতিটা অনেক শক্তিশালী হবে, এবং সেই অর্থনৈতিক সেক্টরটা অর্থাৎ সে গ্লোবাল যে ইকোনমিক সেক্টর বা গ্লোবাল যে টেকনোলজিক্যাল সেক্টর, সেখানে সে ডমিনেন্স লিডিং ভূমিকা পালন করবে, অর্থাৎ সকল ক্ষেত্রে তার লিডিং ভূমিকাটা থাকবে। এবং সর্বশেষ হচ্ছে এই সকল ক্যাপাসিটিকে প্রদর্শন করার জন্য, তার পলিটিক্যাল উইলটাকে অন্যর উপর ইনফ্লুয়েন্স করার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার মিলিটারি যে পাওয়ার। কোনো এক হেজেমনিক কোনো একটা রাষ্ট্রকে হেজেমনি হতে গেলে তাকে কিন্তু মিলিটারিলি অনেক স্ট্রং হতে হবে সর্বক্ষেত্রে, এয়ার, ল্যান্ড, সি সব ক্ষেত্রে। কিন্তু বর্তমান কোনো হেজেমনিক পাওয়ার কথা যদি আমরা চিন্তা করি, যেমন যুক্তরাষ্ট্রের কথা যদি চিন্তা করি, সে কিন্তু নেভাল, এয়ার বা ল্যান্ড হিসেবে কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু স্ট্রং একটা মিলিটারি শক্তি তার রয়েছে। এবং এই মিলিটারি শক্তি বা বিভিন্ন অঞ্চলে যে তার বেস রয়েছে, নেভাল বেস বা অন্য যে কোনো বেস, এয়ার বেস, এগুলো কিন্তু তার যে গ্লোবাল সিস্টেমে তার যে ডোমিনেন্সের জায়গাটা সেটাকে কিন্তু আরও শক্ত করেছে, আরও বৃদ্ধি করেছে। তো এখানে বলা হলো যে একটা হেজোমনিক পাওয়ার হইতে গেলে তার কী কী বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে এবং সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করার জন্য কী কী বিষয়ে তার নজর দিতে হবে। তো এই যে হেজোমনিক পজিশন বা এই যে ওয়ার্ল্ড সিস্টেমের কথা বললাম, এটা কিন্তু একটা প্রক্রিয়াকরণ অর্থাৎ একটা প্রসেসের মধ্য দিকে যায়, অর্থাৎ এটা একটা কন্টিনিউশন, চলমান প্রক্রিয়া। তো এই চলমান যেহেতু প্রক্রিয়া, এখানে হেজোমনিক পাওয়ারকে তার নিজের যে শক্তি জায়গাটা বা ডোমিনেন্টের জায়গাটা এটা বজায় রাখার জন্য, বা তার সিস্টেমটাকে, যে সিস্টেমটা সে তার ডোমিনেন্সকে প্রদর্শন করার জন্য তৈরি করেছে, সেই সিস্টেমকে ক্যারি করার জন্য, কন্টিনিউ করার জন্য কিন্তু তাকে এই চলমান প্রক্রিয়ার সাথে সাথে কিন্তু তাকে অনেকভাবে ডেভেলপ করতে হয়। তো দেখা যায় যে যারা হেজোমনিক পাওয়ার হিসেবে থাকে, তারা এই অনেক লম্বা সময় ধরে কিন্তু তাদের এই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারে না, কারণ যে ওভার টাইম যে সকল বৈশিষ্ট্য কথা বললাম, যে ক্যাপাসিটিগুলো তার থাকা দরকার, যেমন বিশেষ করে মিলিটারি এবং মিলিটারি না, টেকনোলজি এবং ইকোনমি, এই দুইটা জায়গা কিন্তু খুবই পরিবর্তন হয় প্রতিনিয়ত। তো এই দুইটা জায়গায় যখন হেজোমনিক পাওয়ার যারা রয়েছে তাদের যে প্রাধান্য বা তাদের যে ডেভেলপমেন্ট বা অ্যাট্রিবিউটের জায়গাটা যখন কমতে শুরু করে, তখন কিন্তু তাদের যে পূর্বের যে অবস্থা অর্থাৎ ডোমিনেন্ট পাওয়ার বা হেজোমনিক অবস্থা, যেখানে সেই সিস্টেমটাকে রোল করতো, সিস্টেমটাকে ইনফ্লুয়েন্স করতো, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কমে আসতে শুরু করে। এবং যখন সেই জায়গাটা কমে আসতে শুরু করে, অর্থাৎ টেকনোলজিক্যালি যখন অন্য অনেকগুলো রাষ্ট্র টেকনোলজিক্যালি, ইকোনমিক্যালি সেই জায়গায়, অর্থাৎ ডোমিনেন্ট স্টেটের যে পূর্বের যে জায়গা ছিল, যেখানে সে ইকোনমিক্যালি এবং টেকনোলজিক্যালি লিডিং পর্যায়ে ছিল, সেখানে যখন অন্য অনেকগুলো রাষ্ট্র অংশগ্রহণ করা শুরু করে বা ইনভলভমেন্ট হওয়া শুরু করে, তখন কিন্তু তার এই যে পাওয়ার এক্সারসাইজের যে জায়গাটা বা তার যে সিস্টেমটাকে স্ট্যাবল রাখা তার কন্ট্রোলের মাধ্যমে, সেটা কিন্তু আর সম্ভব হয়ে পড়ে না। তখন কিন্তু তার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে আনস্টেবল পজিশনে চলে যায়, অর্থাৎ একটা নড়বড়ে অবস্থা তৈরি হয়। এবং সেই নড়বড়ে অবস্থা যখন তৈরি হয়, তখন ডমিনেন্ট স্টেট বা আমরা যে হেজোমনি স্টেটের যে ইনফ্লুয়েন্স অর্থাৎ
পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের যে জায়গাটা সেটা কিন্তু আগের থেকে অনেক কমে আসে, এবং তার যে হেজমন যে পজিশন সেটা থেকে কিন্তু তার অবনমন হয়, বা তার সেই জায়গাটা কিন্তু আর তেমন থাকে না। অর্থাৎ তারা যে মেম্বার স্টেটাস সিস্টেমে ছিল তারা কিন্তু সেভাবে আর তাকে গ্রহণ করে না, কারণ সে তার সিস্টেমটাকে আর টিকিয়ে স্ট্যাবল রাখতে সক্ষম হচ্ছে না। সেখানে অন্য অনেকগুলো রাষ্ট্র যুক্ত হচ্ছে, তাদের টেকনোলজি এবং তাদের ইকোনমিকের মাধ্যমে তারা নিজেদের মতন করে একটা স্টেবল পজিশন গড়ে তোলার চেষ্টা করতেছে। তার ফলে কিন্তু একটা আনস্টেবল একটা যে নরবরে সিস্টেম যেটাকে বললাম, যে সকল ক্ষেত্রে একটা অস্থায়ী ব্যবস্থা তৈরি হয়, যেটা যে পূর্ববর্তী যে হেজমনিক পাওয়ার থাকে তার ক্ষেত্রে কিন্তু খুবই নেতিবাচক আমরা বলতে পারি। তো তার তথ্য হিসেবে এই যে থিওরি অফ হেজমনিক স্ট্যাবিলিটি এর যাত্রা শুরু হয় 1970 থেকে 1980 দশকে। আর এই যাত্রাটা শুরু হয় মূলত যারা আমেরিকান রিয়ালিস্ট ঘটনার তাত্ত্বিক ছিলেন তাদের হাত ধরেই, বিশেষ করে যারা নিও রিয়ালিস্ট চিন্তা ভাবনার ছিলেন, বিশেষ করে কেনেথ ডাব্লিউ ওয়ালসের কথা বলতে পারি। তারা মূলত এই থিওরিটাকে ডেভেলপ করেছেন। তাদের ডেভেলপ করার পিছনে মূল অন্যতম কারণ ছিল যে তাদের থিওরির বা নিও রিয়ালিজমের যে মূল কনসেপ্ট, যে গ্লোবাল যে একটা ইনফ্লুয়েন্স সকল কাজের ক্ষেত্রে, সিস্টেমেটিক ইনফ্লুয়েন্স, সেইটাকে ব্যাখ্যা করা। তো সেই দিক থেকে কিন্তু তারা এই হেজেমন বিষয়টাকে কিন্তু নিয়ে এসেছে। এবং পাশাপাশি এই হেজেমন আমরা যেটা বললাম, যে হেজেমন যারা তাদের মূল উদ্দেশ্যই থাকে একটা সিস্টেম তৈরি করা, এবং এই সিস্টেমে যে সকল মেম্বার স্টেট থাকে তাদের মধ্যকার যে পাওয়ারের ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে সেখানে সেটা নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু যে হেজেমনিক পাওয়ার সেই কিন্তু বিষয়টাকে অনেকখানি প্রভাবিত করতে পারে, বা কারণ সিস্টেমটাকেই কিন্তু ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি সে সৃষ্টি করে। তো যারা নিও রিয়ালিস্ট থিঙ্কার তারা কিন্তু মূলত বলেছেন যে ইন্টারন্যাশনাল যে ইকোনমি বা আন্তর্জাতিক অর্থনীতির যে স্থিতি অবস্থা বা এর ওপেননেসের কথা যদি আমরা বলি, সেই বিষয়টাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই যে এই স্থিতি অবস্থাটা কীভাবে তৈরি হয়, বা এর ওপেননেস বিষয়টা কীভাবে পরিচালিত হয়, আবার কীভাবে কন্টিনিউ করতেছে, তো সেই আলাদা বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য কিন্তু সেন্ট্রাল ফ্যাক্টর হিসেবে কাজ করে এই যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বা সিস্টেমেটিক ফোর্স বা হেজেমনিক পজিশনটা। এবং এই যে ডোমিনেন্ট স্টেট বা হেজেমনিক স্টেট তার যে সৃষ্টি করা বা তার যে উইলিংনেস যে একটা নতুন একটা সিস্টেম করে তোলা, এর পিছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে, যেহেতু সে একটা টেকনোলজিক্যালি সবচেয়ে অন্য সকল রাষ্ট্র থেকে সে একটা অ্যাডভান্স পজিশনে থাকে। তো সেই টেকনোলজিটাকে কিন্তু সকল জায়গায় মানে অন্য রাষ্ট্রের উপরে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ছড়িয়ে দিতে চায়। অর্থাৎ সে একটা ট্রেডিং সিস্টেম তৈরি করতে চায়, যেখানে মূলত এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ট্রেডিং সিস্টেম, অর্থাৎ একটা রপ্তানি বাজার তৈরি করতে চায়, যেখানে তার যে উৎপাদিত টেকনোলজিক্যাল অ্যাডভান্স টুলস বা মেকানিজম সেগুলোকে যেন সে খুবই সহজে অন্য রাষ্ট্রগুলো, অর্থাৎ সিস্টেমের অন্তর্ভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের কাছে পৌঁছে দিতে পারে। অর্থাৎ এর মাধ্যমে তার যে একটা ইন্টারেস্ট সেটা অবশ্যই অর্জন করবে। আর সে যে আর বিশেষত সে যে টেকনোলজিক্যালি অ্যাডভান্স পজিশনে আছে, এইটাকে কিন্তু সিস্টেমের অন্তর্ভুক্ত যে মেম্বার স্টেটরা তারা কিন্তু সবসময় কিন্তু সেটাকে মেনে নেবে, অর্থাৎ সেইটা অনুযায়ী চলবে। কারণ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেই যাবতীয় যে ইনস্ট্রুমেন্ট বা টুলস বা টেকনোলজি সেগুলো কিন্তু শুধুমাত্র সেই হেজেমনিক পাওয়ার থেকে আসছে। অর্থাৎ হেজেমনিক পাওয়ারে কিন্তু বিশ্বকে নতুন নতুন টেকনোলজি উপহার দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সিস্টেমের অন্তর্ভুক্ত অন্য সকল মেম্বার স্টেট যারা রয়েছে তারা কিন্তু সবসময় এই হেজেমনিক পাওয়ারটার দিকেই অর্থাৎ এই পাওয়ারফুল স্টেটটার দিকেই চেয়ে থাকে, এবং তাকে সেই রকম করে সমীহ করে, অর্থাৎ সেই সিস্টেমে তারা স্ট্যাবল পজিশনে বজায় রেখেই চলতে থাকে। তো এই যে হেজেমনিক পাওয়ার আছে বা ডমিনেন্ট পাওয়ার, তার অন্যতম আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে যেহেতু সে টেকনোলজিক্যালি বা ইকোনমিক্যালি মোর সাউন্ড বা সকলকে মোর ডমিনেট বলতে পারি সকলের উপরে, তো সেই ক্ষেত্রে সে তার ডমিনেন্সটা প্রদান করার জন্য যেহেতু সে একটা সিস্টেম তৈরি করে, ওয়ার্ল্ড সিস্টেম, এবং সেই সিস্টেমটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ইকোনমি অর্থাৎ আন্তর্জাতিক যে অর্থনীতি,
যে সিস্টেমটা সে তৈরি করতেছে সেই সিস্টেমটাকে সে মূলত পাবলিক গুডস ওরিয়েন্টেড করতে চায়, অর্থাৎ আন্তর্জাতিক অর্থনীতিকে সে পাবলিক গুডস ওরিয়েন্টেড করে তুলতে চায় সরি। এবং সে অন্য যে মেম্বার স্টেটরা রয়েছে অর্থাৎ তার সিস্টেমের অন্তর্ভুক্ত বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের অন্তর্ভুক্ত, সেখানে সকল মেম্বার স্টেটকে ফ্রি রাইডের ব্যবস্থা করে দিতে পারে, মানে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ দিয়ে থাকে। অর্থাৎ ফ্রি রাইডের কথা বলতেছি, মানে ফ্রি যে এন্ট্রেন্সের বিষয়টা আমরা যখন ফ্রি মার্কেট ইকোনমির কথা বলি, ঠিক একই রকম বিষয়। এটা ফ্রি মার্কেট ইকোনমিক বিষয়টা কিন্তু যে হেজোমনিক পাওয়ার সে কিন্তু তৈরি করে। তো সে তৈরি করার মাধ্যমে এই ফ্রি মার্কেটটার ইকোনমির এই ক্ষেত্রে যে প্রোডাক্টটার কথা বলা হয়, যে সেবার কথা বলা হয়, এইটাকে কিন্তু সে পাবলিক গুডস ওরিয়েন্টেড করে সৃষ্টি করে। আর পাবলিক গুডস ওরিয়েন্টেড কি সেটা আমরা এখনই জানবো। সেটা হচ্ছে, আর পাবলিক যে গুডস তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এইটার যে কনজামশন বা এর যে ভোক্তা বা কনজিউমারের কথা বলি, সেই কনজিউমারদের এই পণ্যটা বা এই গুডসগুলোকে কনজিউম করা থেকে কিন্তু বিরত করা সম্ভব না। এবং পাবলিক গুডসের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এইখানে যেহেতু একটা ইন্টারন্যাশনাল সিস্টেম হেজোমনি পাওয়ার তৈরি করছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড বা মার্কেট ওরিয়েন্টেড, সেখানে যে ধরনের প্রোডাক্টসগুলোকে বা গুডসগুলোকে সেখানে প্রবেশ করানো হয়, বিশেষ করে যেখানে যেহেতু বললাম যে এখানে সকল স্টেটের ফ্রি রাইডের সুবিধাটা থাকে, সকল স্টেটে কিন্তু এখানে ইন্টার করতে পারে। তো যেহেতু সকল স্টেট এখানে ইন্টার করতে পারে, তাদের যে পাবলিক গুডসগুলো বা তাদের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু এই মার্কেটে ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের জায়গায় তারা কিন্তু শো আপ করতে পারে বা ডিসপ্লে করতে পারে। তো সেই ক্ষেত্রে কোন এক যেহেতু সকল রাষ্ট্রগুলোকে ফ্রি রাইডের সুবিধা দেওয়া হয়েছে, আর সেই ক্ষেত্রে এই যে পাবলিক গুডস এর যে কনজামশন বা ভোগ, এটা কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো একটা আলাদা অ্যাক্টরকে কিন্তু তার যে ক্ষমতা বা তার যে পাবলিক গুডসের প্রতি অন্য রাষ্ট্রের যে অনিচ্ছা তৈরি হয়, বিষয়টা তৈরি হয়, এটা কিন্তু তৈরি করে না। অর্থাৎ তারও যে একই পসিবিলিটি রয়েছে এই মার্কেটে যুক্ত হয়ে তার পাবলিক গুডসগুলোকে এক্সপোর্ট ওরিয়েন্টেড পাবলিক গুডসগুলোকে শো আপ করা। সেই কথাকেই বলা হয়েছে যে পাবলিক গুডস সব কখনো কিন্তু এমন না যে যারা ভোগ করে তারা এখান থেকে তাদের যে ভোগ করার যে স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু এখান থেকে পূর্ণতা পায়। অর্থাৎ এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস একটা। এবং আন্তর্জাতিক যে অর্থনীতি, সেই আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে কোনো যে একটা নতুন একটা ওপেন ট্রেডিং সিস্টেম চালু করা, বিশেষ করে সেই ট্রেডিং সিস্টেমের ক্ষেত্রে একটা ওয়েল ডিফাইন্ড যে প্রপার্টি রাইটসের কথা বলতে পারি, অর্থাৎ মূল্যসত্ত্ব যে আইন, সেটাকে কিন্তু একটা শক্ত জায়গায় নিয়ে যাওয়া এবং একটা সকলের জন্য একটা সুবিধা হয় এমন একটা মনিটারি সিস্টেম গঠন করা, এবং পাশাপাশি বিভিন্ন ম্যাক্রো সামষ্টিক অর্থনীতির ব্যবস্থা, সামগ্রিক যে অর্থনৈতিক কার্যক্রম কীভাবে পরিচালিত হতে পারে সেই ক্ষেত্রে একটা পলিসি বা সেই ক্ষেত্রে দিক নির্দেশনা, পাশাপাশি যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সংকট বা ক্রাইসিস দেখা দেয় বিভিন্ন ডিকেটসে বিভিন্ন সময়, সেই ক্রাইসিসগুলোকে কীভাবে কাউন্টার দেওয়া যায়, সেখান থেকে কীভাবে রাষ্ট্রগুলোকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারা যায়, সে সকল বিষয়গুলোকে, এবং সর্বশেষ যেটা হচ্ছে এক্সচেঞ্জ যে রেটের কথা বললাম, একটা কনভার্টেবল, অর্থাৎ যে মনিটারি সিস্টেম একটা সুনির্দিষ্ট বা একটা স্থায়ী একটা এক্সচেঞ্জ রেট বা বিনিময় মূল্য, এইটা কিন্তু তৈরি করে। তো এই যে জিনিসগুলোর কথা বললাম, একটা মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, মূল্য সত্ত্বর কথা বললাম, বা যে মনিটারি সিস্টেম, বা কোনো ক্রাইসিস মুহূর্তে কি করতে হবে, বা ম্যাক্রো পলিসির কথা, বা একটা এক্সচেঞ্জের বিষয়, অর্থাৎ বিনিময়ের ক্ষেত্রে কোন পন্থা বা এর বিনিময়ের হারটা কেমন হবে, এই ক্ষেত্রে একটা স্থিতি অবস্থা তৈরি করা, এই সকল কাজগুলোই কিন্তু আন্তর্জাতিক অর্থনীতির ভাষায় এদেরকেই কিন্তু বলা হয় পাবলিক গুডস। অর্থাৎ যে রাষ্ট্রটা অর্থাৎ হেজমনিক পাওয়ার, সে মূলত এই সিস্টেমের ভিতরে এই বিষয়গুলোকে তৈরি করবে।
এবং যারা মেম্বার স্টেট আছে এই সিস্টেমের অন্তর্ভুক্ত তারা কিন্তু এই যে বিষয়গুলো যেখানে মুক্ত বাণিজ্যের কথা বললাম, যে এক্সচেঞ্জের কথা বা মূল্যস্বত্বের বিষয়গুলো বা ম্যাক্রো ইকোনমিক পলিসি বা বিভিন্ন অর্থনৈতিক ক্রাইসিস, এই সকল বিষয়গুলোকে এই পাবলিক গুডসগুলোকে কিন্তু তারা ফ্রিলি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ তারা কিন্তু এই সিস্টেমে যুক্ত হওয়ার মাধ্যমে এই এক্সচেঞ্জের কথা যদি বলি, এইখান থেকেও তারা একদম সমপর্যায়ে সমানভাবে যে বেনিফিটসটা সেটা পেতে পারবেন। বা আমরা যদি যে ওপেন ট্রেডিং সিস্টেমের কথা বলি, মুক্ত বাণিজ্যের কথা বলি, সেখানে যুক্ত হওয়ার মাধ্যমে তারা কিন্তু সমপর্যায়ে সুবিধা পেতে পারেন। বা যে প্রপার্টি রাইটসের কথা বলা হয়েছে, সেই প্রপার্টি রাইটসের মাধ্যমে মেম্বার স্টেটগুলো কিন্তু তাদের মধ্যকার যে সম্পর্কটা সেটা বজায় রাখতে পারেন এবং তাদের যে স্পেশাল ইনভেনশন বা টেকনোলজিক্যাল যে ইনভেনশন বা তাদের কোনো কিছুর যে মূল্য সত্ত্ব, এইটা কিন্তু তারা বজায় রাখতে পারেন। তো এইগুলো কিন্তু যে ওয়ার্ল্ড সিস্টেমটাকে স্ট্যাবল করার জন্য বা স্ট্যাবল পজিশনে রাখার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আন্তর্জাতিক অর্থনীতিকে একটি স্ট্যাবল পর্যন্ত আনার জন্য এই ধরনের পাবলিক গুডসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা রাষ্ট্র তখনই হেজমনিক পাওয়ার হিসেবে নিজেকে দাবি করতে পারে যখন সে এই ধরনের পাবলিক গুডসগুলোকে সে যখন প্রভাবিত করতে পারে, বা এই ধরনের পাবলিক গুডসের যে ডিজাইন সেটা যখন সে করতে পারে। তো আমরা বর্তমানে ক্ষেত্রে কিন্তু ইউএসএকে দেখতে পাই যে ইউএসএ বর্তমান ক্ষেত্রে কিন্তু এই ধরনের, যদি ডব্লিউটিও এর কথা বলি, যেটা মূলত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মূলত ওপেন ট্রেডিং সিস্টেম গঠনের কথা, বা ওয়ার্ল্ড ট্রেড ডব্লিউটিও এর ভিতরে যে ধরনের প্রভিশনগুলো আছে, সেখানে ট্রিপসের কথা আছে, অনেকগুলো প্রভিশন আছে সেখানে। তো এই ডব্লিউটিও গঠনের মাধ্যমে বা পাশাপাশি বিভিন্ন পলিসির মাধ্যমে কিন্তু সে মূলত এই বিষয় মূলত কিন্তু সে যে ওয়ার্ল্ড সিস্টেম, বিশেষ করে ইকোনমিক সিস্টেম, সেটাকে কিন্তু বজায় রেখে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউএসএকে কিন্তু হেজমনিক পাওয়ার হিসেবে আমরা দেখি। এবং ইউএসএর যে এই যে পাবলিক গুডস ক্রিয়েট করা এবং পাবলিক গুডসকে প্রমোট করার যে বিষয়টা, সেটা কিন্তু তার যে হেজমনিক পাওয়ারটাকে কিন্তু আরও স্ট্যাবল পর্যায়ে নিয়ে যায়। তো হেজমনিক স্ট্যাবিলিটি থিওরি কিন্তু এই বিষয়গুলোকে বিশেষ করে আইডেন্টিফাই, এগুলোকেই করে বিশেষ করে ব্যাখ্যা করে। তো আর একটা দিক থেকে যদি বলা হয়, সেখানে মূলত এই যে সিস্টেমটা গড়ে তোলা হয়েছে, এই সিস্টেমের ক্ষেত্রে আমরা প্রথমে বলেছি যে সিস্টেমের অন্তর্ভুক্ত যে স্টেটগুলো, তার মধ্যে পাওয়ারের ডিস্ট্রিবিউশনটা হয়, তার ফলেই কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক যে অর্থনীতি বা আন্তর্জাতিক যে সিস্টেম সেটা গড়ে ওঠে। তো এই যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা হেজমনিক পাওয়ার যখন সে একটা সিস্টেমকে ক্রিয়েট করে এবং সেই সিস্টেমের মেম্বারদের মধ্যে যখন পাওয়ার ডিস্ট্রিবিউশনটা হয়, তখন যে হেজমনিক স্টেট সে কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল পজিশনে থাকে এবং সে কিন্তু সর্বদাই চেষ্টা করে এই যে পাওয়ারের ক্ষেত্রে একটা আনইভেন পজিশনটা বজায় রাখা, অর্থাৎ অসম একটা অবস্থা তৈরি করা, যার ফলে যে মেম্বার স্টেটগুলো আছে, অর্থাৎ তার সিস্টেমের অন্তর্ভুক্ত যে মেম্বার স্টেটগুলো আছে, তারা যেন তার যে ডোমিনেন্টের যে জায়গায় সেখানে যেন হস্তক্ষেপ করতে না পারে। তো দেখা যায় যে ধীরে ধীরে যখন সেই পাওয়ারফুল পজিশন থেকে হেজমনিক শক্তিরা সরে আসতে শুরু করে এবং অন্য অনেকগুলো রাষ্ট্র বিশেষ করে ইকোনমিক এবং টেকনোলজিক্যালি ডেভেলপড হওয়া শুরু করে, তখন কিন্তু যে পাওয়ারের ডিস্ট্রিবিউশনটা টু সাম এক্সটেন্ট ইভেন পর্যায়ে চলে আসে। তো যখন ডিস্ট্রিবিউশনটা ইভেন পর্যায়ে চলে আসে, তখন কিন্তু যে এই সিস্টেমের যে বিভিন্ন মেম্বার স্টেটগুলো, বিশেষ করে যেগুলো যারা ইমার্জিং সেই পাওয়ারের ক্ষেত্রে, তারা কিন্তু এক্সিস্টিং যে সিস্টেম বা ট্রেডিং সিস্টেম বা এক্সিস্টিং যে পাবলিক গুডস যে সিস্টেমটা, যেটা মূলত এই যে হেজমনিক পাওয়ারের ডিজাইন করে দেওয়া, সেইটাকে অনেক ক্ষেত্রে মানতে বাধ্য থাকে না। অর্থাৎ যখন পাওয়ারের অবস্থা থাকে, তখন যেহেতু পাওয়ার অন্য রাষ্ট্রগুলোর ক্ষমতা ডোমিনেন্ট পাওয়ারের থেকে অনেক কম থাকে, তো সেই ক্ষেত্রে ডোমিনেন্স যে পাওয়ার বা হেজমন যে পাওয়ার, সে কিন্তু তার প্রভাবটা বা ইনফ্লুয়েন্সের মাধ্যমে কিন্তু সে অন্য রাষ্ট্রগুলোকে তার যে পাবলিক পলিসির ক্ষেত্রে বা পাবলিক গুডসের ক্ষেত্রে তার যে ডিজাইন করা যে পলিসিগুলো আছে বা তার সিস্টেমের ভিতরে যে ধরনের ইনস্টিটিউশনসগুলো সে ডিজাইন করেছে, সেই ইনস্টিটিউশনের অনুযায়ী কিন্তু তাদের চলতে বাধ্য করেছে। কিন্তু যখন অন্য রাষ্ট্রগুলো যে টেকনোলজিক্যালি বা ইকোনমিক্যালি পাওয়ার ডিস্ট্রিবিউশনের দিক থেকে একটি ইভেন্ট পর্যায়ে চলে যায়, তখন কিন্তু তারা
সেই হেজেমনিকের যে এক্সিস্টিং স্টেট কাঠামো রয়েছে বা সিস্টেম কাঠামো রয়েছে সেটাকে যে মেনে চলবে, বিষয়টার কিন্তু সেরকম বাধ্যবাধকতা আর থাকে না। অনেক ক্ষেত্রে মেনে চলে, আবার অনেক ক্ষেত্রে মেনে চলে না। তো অনেক ক্ষেত্রে আবার যারা ইমার্জিং পাওয়ার হিসেবে তৈরি হচ্ছে তারা নিজেদের মতন করে তাদের সিস্টেমটাকে ডেভেলপ করতে চেষ্টা করে, নিজেদের মতন করে তাদের তাদের সিস্টেমটাকে তারা ডিজাইন করার চেষ্টা করে, রিফর্ম করার চেষ্টা করে। তো এইভাবেই চলে আসে সিস্টেমটা। আর অন্যদিকে যখন এই ধরনের রিফরমেশনের কথাগুলো অন্য ইমার্জিং যে পাওয়ারগুলো বলা শুরু করে, তখন কিন্তু মূলত যারা হেজেমনিক পাওয়ার থাকে সে কিন্তু তার সে কিন্তু তার যে পাওয়ারের ডিক্লাইনটা হচ্ছে, হেজেমনিক পাওয়ারের ডিক্লাইন, সেটা কিন্তু সে খুব ভালো করে বুঝতে পারে এবং সে কিন্তু এই নিয়ে খুবই ভীতিকর অবস্থায় থাকে। এবং ভীতিটা শুধুমাত্র এক্সটার্নাল ক্ষেত্রেই না যে অন্য একটা পাওয়ারের কাছে ক্ষমতাটা চলে যাবে, ভীতিটা কিন্তু তার যে ডোমেস্টিক যে মার্কেটের কথা বলে, ডোমেস্টিক সিস্টেম, তো এই ডোমেস্টিক যে স্টেট কাঠামো আছে, তো সেইখানেও কিন্তু অনেক ধরনের প্রেশারের সম্মুখীন হতে পারে। বিশেষ করে যে চিপ লেবার আমদানি করা বা চিপ ধরনের চিপ ইম্পোর্টস, এই সকলগুলোর অ্যাগেনস্টে কিন্তু রাষ্ট্রের যে সাধারণ জনগণ তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তো একটা হেজেমনিক পাওয়ার যখন ডিক্লাইন করা শুরু করে, তখন কিন্তু সে শুধুমাত্র এক্সটার্নাল প্রেশারের সম্মুখীন হয় না, সে কিন্তু তার ডোমেস্টিক যে ইনস্টিটিউশনসগুলো আছে বা ডোমেস্টিক যে ফ্যাক্টরগুলো আছে সেখান থেকে কিন্তু সে অনেক প্রেশারের সম্মুখীন হয়। তো এই ক্ষেত্রে কিন্তু এর ফলেই কিন্তু যে যারা হেজেমনিক পাওয়ার তারা একটা ভীতি সন্তুষ্ট করবে, একটা থ্রেটেনের মধ্যে পড়ে যায় বা পড়ে যায়। তো এই যে থিওরি, অর্থাৎ হেজেমনিক স্ট্যাবিলিটি থিওরি, এটাকে কিন্তু তার তথ্য হিসেবে এর যে ডেভেলপমেন্টটা কিন্তু এত বিস্তৃতও না। মূলত এই তথ্যটাকে অনেক দিক থেকে অনেক স্কলার্সরা সমালোচনা করেছেন। বিশেষ করে এই তথ্যের যে বিস্তৃতি, সেটা হচ্ছে মাত্র তিন শতকে, অর্থাৎ এই তথ্যটা দেখানোর চেষ্টা করেছে সপ্তদশ শতকে, যেমন নেদারল্যান্ড ওয়ার্ল্ড হেজেমনিক স্ট্যাবিলিটির ক্ষেত্রে হেজেমনিক পাওয়ার ছিল। 19 শতকে ব্রিটেন যেমন হেজেমনিক স্ট্যাবিলিটি থিওরি অনুযায়ী যে ওয়ার্ল্ড সিস্টেমের হেজেমন পাওয়ার ছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে যেরকম আমেরিকা যেমন হেজেমনিক স্ট্যাবিলিটি থিওরি অনুযায়ী হেজেমনিক পাওয়ার হিসেবে তৈরি হয়েছে। তো এই যে তিনটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রকে বা শক্তিকে, হেজেমনিক পাওয়ারকে সে যে এই থিওরির আন্ডারে বিশ্লেষণ করার চেষ্টা করেছে এবং দেখানোর চেষ্টা করেছে এই তিনটা পাওয়ার কিভাবে পাবলিক গুডসকে কেন্দ্র করে কিভাবে সে হেজেমনিক পজিশনে টিকে থাকার চেষ্টা করেছে। তো এই ক্ষেত্রে অনেক ধরনের ক্রিটিসিজমও কিন্তু তার সইতে হয়েছে, অর্থাৎ তার বিপক্ষে অনেক ধরনের স্কলারলি ক্রিটিসিজম রয়েছে। যদি আমরা তা বলি, তো সমালোচনায় আমরা তিনটি বিষয়কে আনতে পারি। অর্থাৎ আমরা যদি আমেরিকার কথাই বলি, যে আমেরিকার প্রথম সমালোচনা জায়গা হচ্ছিল যে গ্রেট ডিপ্রেশনের পূর্বেই কিন্তু আমেরিকা যে ওয়ার্ল্ড যে ইকোনমিক এবং টেকনোলজিক্যাল পাওয়ারের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় জায়গায় ছিল। অর্থাৎ সে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তখন ছিল, মিলিটারি বলি বা ইকোনমিক্স বলি বা টেকনোলজি বলি, সব ক্ষেত্রে কিন্তু ছিল। কিন্তু এই গ্রেট ডিপ্রেশনের মতন একটা সিচুয়েশন বা ক্রাইসিস যখন তৈরি হয়, তখন কিন্তু সে কোনো ধরনের সহযোগিতা করে নাই। অর্থাৎ সে যদি চাইতো, সে কিন্তু খুব সহজে এই ধরনের ক্রাইসিসটাকে স্ট্যাবল পজিশনে নিয়ে যেতে পারতো। অর্থাৎ আমরা যখন দেখেছি যে পাবলিক গুডসটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বা কোনো পাবলিক গুডসের ভিতরে যে একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা হচ্ছে বিভিন্ন ইকোনমিক যে ক্রাইসিসগুলো বা ওয়ার্ল্ড ক্রাইসিসগুলো আছে, সেখানে যে সব মানে একদম মোটিভেটর হিসেবে, একদম কনসাল্ট হিসেবে, বা মানে এইটাকে মানে প্রোটেক্ট করার জন্য এক যে মূল অ্যাক্টর হিসেবে কাজ করে, সেই কিন্তু হেজেমনিক পাওয়ার হিসেবে কাউন্ট করা হয়। কিন্তু ইউএসের এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি এত বড় একটা গ্রেট ডিপ্রেশনের মধ্যে একটা ইকোনমিক ক্রাইসিস যখন হয়ে গেল, তখন কিন্তু আমেরিকা পৃথিবীর সবচেয়ে মিলিটারিলি, ইকোনমিক্যালি এবং টেকনোলজিক্যালি শক্তিশালী রাষ্ট্র থাকা সত্ত্বেও কিন্তু তারা এই ধরনের সংঘাতে, এই ধরনের ক্রাইসিসকে তারা এই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য এই ইউরোপিয়ান স্টেট বা বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড যে স্টেটগুলো ছিল, তাদেরকে কিন্তু সহযোগিতা করে না।
কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পরেই কিন্তু তাৎক্ষণিকভাবে যে ইউএসের যে হেজেমনিক পাওয়ার সেটা কিন্তু রাইজ করা শুরু করে। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে শুরু করে প্রায় 10 থেকে 15 বছর, এই যে একটা সময়, এই সময়টাকে কিন্তু ইউএসের যে হেজেমনিক পাওয়ারের একটা হাই টাইম বলা হয়। মানে হঠাৎ করে কিন্তু ইউএসের যে হেজেমনিক পাওয়ারের যে জায়গাটা সেটা কিন্তু বৃদ্ধি পায়। কিন্তু আবার দেখা যায় যে 1970-এর পরে আবার হঠাৎ করে ইউএসের যে যে হাই হেজেমনিক যে পজিশন বা জায়গাটা সেটা কিন্তু আবার রিডিউস হওয়া শুরু করে। অর্থাৎ যখন থেকে মূলত যখন থেকে জাপানের বা জার্মানির যে অর্থনৈতিক এবং টেকনোলজিক্যাল যে পাওয়ারের জায়গাটা যখন থেকে আরো শক্ত হতে শুরু করে, তখন থেকেই কিন্তু মূলত ইউএসের যে পূর্বের যে হেজেমনিক যে জায়গাটা বা আমরা বললাম হাই হেজেমনিক যে একটা ডিকেডস, সেটা কিন্তু খুবই দ্রুত ডিক্লাইন করতে শুরু করে। তো এইখানে এসে মোট ক্রিটিসিজম বা সমালোচনার জায়গাটা তৈরি হয় যে এই যে হেজেমনিক স্ট্যাবিলিটি থিওরি, এই থিওরির ভিতরে কিন্তু কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা নির্দিষ্ট কন্ডিশন তৈরি করে দেওয়া হয়নি, যে কন্ডিশন বা ক্রাইটেরিয়ার মাধ্যমে এই কোনো একটা পাওয়ারকে হেজেমনিক পর্যায়ে যাওয়ার পরে সেই হেজেমনিক স্ট্যাবিলিটিটা বজায় রাখার ক্ষেত্রে বা এই যে যেটাকে বললাম যে এই ধরনের আপস অ্যান্ড ডাউনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো জড়িত, সেগুলোর আমরা কিভাবে মেজার করতে পারি, এই ধরনের কোনো ক্রাইটেরিয়া কিন্তু এই থিওরির ভিতরে যুক্ত করা হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই থিওরিটাকে নিয়ে যে যে 3টা কেস স্টাডির কথা এই থিওরি মূলত বলেছে, যেমন নেদারল্যান্ডের যে হেজেমনিক পাওয়ারের কথা, মানে ব্রিটেনের হেজেমনিক পাওয়ারের কথা এবং বর্তমানে ইউএসের হেজেমনিক পাওয়ারের কথা, এই 3টা কেস স্টাডিকে কিন্তু সেইভাবে বড় আকারে বিশ্লেষণ করা যায় না, কারণ এখানে যে নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো দরকার যার মাধ্যমে এই হেজেমনিক পাওয়ারগুলোকে আমরা ভালোভাবে বিশ্লেষণ করতে পারি, বিশেষ করে তার পাওয়ার প্র্যাকটিসের জায়গা, পাওয়ার বা তার যে ইনফ্লুয়েন্সের যে আপস অ্যান্ড ডাউনসগুলো হচ্ছে, সেক্ষেত্রে কোন কোন বিষয়ের কারণের জন্য সে আপস অ্যান্ড ডাউনস হয়েছিল, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা ক্রাইটেরিয়াগুলোকে কিন্তু মূলত এই থিওরিটা আইডেন্টিফাই করে না। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত আলোচনা, অর্থাৎ থিওরিটিক্যাল দ্য দ্য হেজেমনিক স্ট্যাবিলিটি থিওরি সম্পর্কে এই পর্যন্ত আলোচনা। এই বিষয়টা নিয়ে অনেক বিস্তর গবেষণা এখন চলছে, এখন পর্যন্ত বর্তমানে অনেকগুলো ডিবেট হচ্ছে। এইটা একটা নতুন ধরনের তথ্য, যার শুরু কিন্তু বেশি দিন আগে নয়, অর্থাৎ 1980-র দিকে। তো এই ধরনের নতুন তথ্যটাকে নিয়ে ডেভেলপের কাজ চলতেছে, বিশেষ করে যারা নিউ মার্কসিস্ট তারা কাজ করতেছেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার ছিল এতটুকুই। আশা করি বিষয়টা অনেক জটিল করে বলে ফেলেছি। তো কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন যে হেজেমনিক স্ট্যাবিলিটি থিওরি মূলত যারা একটা হেজেমন কিভাবে একটা সিস্টেমটাকে রান করাবে সেই জিনিসগুলোকে কিন্তু এখানে বর্ণনা করেছে। বিশেষ করে যে পাবলিক গুডস কে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে টেকনোলজি এবং ইকোনমিক বেসড একটা ইন্টারন্যাশনাল ট্রেডিং ব্লক বা ট্রেডিং সিস্টেম সে চালু করবে, এবং সেই পাবলিক গুডসটা যেন যেভাবে চলবে সেই চলার ক্ষেত্রে যে রুলস এবং রেগুলেশনগুলো, সেগুলো কিন্তু যে হেজেমনিক পাওয়ার থাকবে তার ডিজাইন করে দেওয়া থাকবে। সেই ডিজাইন অনুযায়ী কিন্তু অন্য মেম্বার স্টেটগুলো সেই পাবলিক গুডস ক্ষেত্রে যে সেই ট্রেডিং সিস্টেমে ফ্রিলি যুক্ত হতে পারবে, এবং এইখান থেকে মানে মিউচুয়াল যে বেনিফিটসের কথা, ইকুয়াল বেনিফিটসের জায়গা, সেটা কিন্তু তারা অর্জন করতে পারবে। তো এই ছিল আমাদের আজকে আলোচনায় হেজেমনিক স্ট্যাবিলিটি থিওরি নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, যদি কোনো কিছু জানার থাকে বা আপনাদের কিছু অ্যাড করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।